গত এক মাস বিশ্বকাপের উন্মাদনায় মেতেছিল বাংলাদেশ। এরই মাঝে ঢাকায় এসেছিল আইএমএফের একটি প্রতিনিধি দল। খেলার এই উত্তেজনার আড়ালে যে আলোচনা হয়ে গেল তার প্রভাব পড়বে দেশের প্রতিটি মানুষের পকেটে, প্রতিটি পরিবারের বাজেটে। কি ছিল সেই আলোচনায়? বাংলাদেশের বর্তমান আইএমএফ ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি, যার আকার ছিল $470 কোটি। অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের জুনে $80 কোটি বেড়ে এর আকার $550 কোটি উন্নীত হয়েছিল। এখন পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি ছাড় হয়েছে, বাকি আছে $186 কোটি। আর ষষ্ঠ কিস্তি গত ডিসেম্বরেই পাওয়ার কথা থাকলেও তা আটকে আছে। যাই হোক, গত 12 জুলাই থেকে 16 জুলাই এই 5 দিন ঢাকায় ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 12 সদস্যের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান এবং বাংলাদেশ ও হংকংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মিশন চিফ ইভো ক্রজনার। এই সফর হুট করে হয়নি। গত 9 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজে আইএমএফকে চিঠি দিয়ে নতুন একটি ঋণ কর্মসূচির জন্য অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই এই সফর। তবে সফরের চরিত্র নিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে, সেজন্য ক্রজনার নিজেই আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন। সফরের আগে 26 জুন অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংক গভর্নরকে পাঠানো এক ইমেইলে তিনি লেখেন, "দিস ইজ নট আ লোন নেগোসিয়েশন মিশন বাট রাদার আ ফ্যাক্ট ফাইন্ডিং স্টাফ ভিজিট", অর্থাৎ এটি ঋণ আলোচনার সফর নয়, এটি তথ্যানুসন্ধানমূলক একটি সফর মাত্র। উদ্দেশ্য সরকারের নীতিগত লক্ষ্য ও সংস্কার পরিকল্পনা সরাসরি বোঝা, যাতে আইএমএফ নিজের অভ্যন্তরীণ মূল্যায়ন তৈরি করতে পারে। সফরের 5 দিনে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক আর একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়েছে। আলোচনার টেবিলে ছিল রাজস্ব নীতি, বাজেট ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা, ব্যাংক খাতের পুনর্গঠন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি, বিনিময় হার নীতি আর ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো বিষয়। একটা গুঞ্জন অবশ্য ছড়িয়েছিল, নবম জাতীয় পে স্কেল নিয়েও নাকি কথা হবে, কিন্তু বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজেই সাংবাদিকদের সামনে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, পে স্কেল নিয়ে কোনো আলোচনাই হয়নি। 13 জুলাইয়ের বৈঠক শেষে অর্থমন্ত্রীর সুর ছিল ইতিবাচক। তিনি জানিয়েছেন, সরকার ধাপে ধাপে সুপরিকল্পিত সংস্কার কৌশল উপস্থাপন করেছে, আর আইএমএফ সেই যুক্তির সঙ্গে একমত হয়েছে যে মেজর ইকোনমিক রিফর্মস ক্যান নট বি ইমপ্লিমেন্টেড ওভারনাইট, অর্থাৎ বড় অর্থনৈতিক সংস্কার রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তার ভাষায় দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে, যা ভবিষ্যতের সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। কিন্তু 16 জুলাই সফর শেষে আইএমএফ যে বিবৃতি দিয়েছে তার সুর ততটা স্বস্তিদায়ক নয়। ক্রজনার নিজের বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ কন্টিনিউস টু ফেস সিগনিফিক্যান্ট ফিসক্যাল, ফিনান্সিয়াল অ্যান্ড ইনফ্লেশনারি চ্যালেঞ্জেস, অর্থাৎ বাংলাদেশ এখনও রাজস্ব, আর্থিক খাত আর মূল্যস্ফীতিজনিত বড় চ্যালেঞ্জের মুখে আছে। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এই চাপকে আরও বেশি জটিল করে তুলেছে। বৈশ্বিক পণ্যমূল্য বৃদ্ধি আর সরবরাহ ব্যবস্থার বিঘ্ন মূল্যস্ফীতির চাপ নতুন করে বাড়িয়েছে। সরকারের ভর্তুকি ব্যয় বেড়েছে, আর তার উপর ভর করেছে সীমিত রাজস্ব ক্ষমতা। রেমিটেন্স প্রবাহ শক্তিশালী থাকলেও আমদানি ব্যয় বৈদেশিক খাতে নতুন চাপ তৈরি করেছে, আর ব্যাংকিং খাতের চাপ এখনও উচ্চ পর্যায়ে রয়ে গেছে। সবচেয়ে আলোচিত অংশটি হলো প্রবৃদ্ধির পূর্বাভাস। ক্রজনার তার বিবৃতিতে বলেছেন, স্টাফ প্রজেক্টস ইকোনমিক গ্রোথ টু স্লো টু 3.5% ইন ফিনান্সিয়াল ইয়ার 2027, অর্থাৎ সিদ্ধান্তমূলক সংস্কার ছাড়া চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি নেমে আসবে 3.5%। আগের পূর্বাভাস 4.3% থেকে, যা একটা বড় পতন। আর মধ্যমেয়াদে তা 3%-এর নিচেও নেমে যেতে পারে। ব্যাংকিং খাতের চাপ, রাজস্ব সংকট আর বৈদেশিক খাতের ঝুঁকি একসঙ্গে মিলে অর্থনীতির ঝুঁকি নিম্নমুখী করে রাখতে পারে। এই সতর্কবার্তাও দিয়েছে আইএমএফ। এখন প্রশ্ন হলো, আইএমএফ শর্ত কি দিল? সরাসরি কোনো শর্তের তালিকা এই সফরে দেওয়া হয়নি, কারণ এটি দর কষাকষির সফর ছিলই না। 2025 সালের আর্টিকেল 4 পরামর্শ প্রতিবেদনের ভিত্তিতে যে অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোই ভবিষ্যৎ শর্তের কাঠামো হয়ে দাঁড়াবে। অগ্রাধিকারগুলো কি ছিল? রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রিজার্ভ পুনর্গঠনের জন্য
কঠোর মুদ্রানীতি ও সতর্ক রাজস্ব নীতি ধরে রাখা, 2025 সালে চালু হওয়া ক্রলিং পেগ বিনিময় হার ব্যবস্থা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে বিনিময় হারকে আরও নমনীয় করা, ব্যাংক খাতে একটি বিশ্বাসযোগ্য, সমন্বিত, দীর্ঘমেয়াদী পুনর্গঠন কৌশল যার মধ্যে দুর্বল ব্যাংকগুলোর সুশৃঙ্খল পুনর্গঠন আর খেলাপি ঋণের সমাধান জড়িত। সেই সঙ্গে আইএমএফ এটাও বলেছে, রাজস্ব সংস্কারের চাপ যেন দরিদ্র আর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর না পড়ে, সেজন্য লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করতে হবে। তাহলে এই আলোচনা থেকে সিদ্ধান্ত কি হলো? তার উত্তর একটা বাক্যেই দেওয়া যায়, কোনো চূড়ান্ত সিদ্ধান্তই হয়নি। ক্রজনার নিজেই স্পষ্ট করে দিয়েছেন, ডিসকাশনস অন দ্য পসিবল প্যারামিটার্স অফ এ নিউ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ নতুন কর্মসূচির সম্ভাব্য আকার আর তার বিপরীতে কী শর্ত থাকবে সেই আলোচনা হবে আগামী কয়েক মাস ধরে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রত্যাশা, এই সফরের মূল্যায়ন যদি ইতিবাচক হয় তাহলে আগামী অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পরই আনুষ্ঠানিক ঋণ আলোচনা শুরু হতে পারে। একটা বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার, এই আলোচনা চলমান পুরনো ঋণ কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। 2023 সালের জানুয়ারিতে শুরু হওয়া $4.7 বিলিয়ন সেই কর্মসূচি, যা পরে $5.5 বিলিয়ন উন্নীত হয়েছিল, তার 5 কিস্তিতে এরই মধ্যে $3.64 বিলিয়ন ছাড় হয়ে গেছে, যেটা শুরুতেই বলছিলাম। বাকি আছে আর $1.86 বিলিয়ন, আর ষষ্ঠ কিস্তি গত ডিসেম্বর থেকেই আটকে আছে। এখন জানিয়ে কথা হচ্ছে তা 3 বছর মেয়াদী নতুন একটি ঋণ কর্মসূচি, যার সম্ভাব্য আকার ধরা হচ্ছে 400 থেকে $450 কোটি মধ্যে। সম্প্রতি অর্থমন্ত্রী নিজেও সতর্ক করে বলেছেন, আগামী 2 বছর অর্থনীতির জন্য বেশ কঠিন সময় যাবে, আর পূর্ণ স্থিতিশীলতা ফেরাতে সময় লাগতে পারে 4-5 বছর। প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি এখন বৈশ্বিক পরাশক্তি তথা যুদ্ধবাজদের ভূরাজনৈতিক স্বার্থের চক্করে আটকে আছে। আমরা জানি, ঐতিহাসিকভাবেই আইএমএফ বা বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো এসব বৈশ্বিক পরাশক্তির স্বার্থ রক্ষা করে চলে। এমন বাস্তবতায় তারা বাংলাদেশের জন্য কি প্রেসক্রিপশন নিয়ে আসবে সেটাও ভাবনার বিষয়। আমাদের দেশের বিভিন্ন মেয়াদে থাকা সরকারগুলো নীতি নির্ধারণের ক্ষেত্রে এই ভূরাজনৈতিক চালচিত্র আদৌ আমলে নেয় কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়। এর মধ্যে সম্প্রতি মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরেও বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিসরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে দেশি বিদেশি নানা শর্ত আর ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির যাত্রাপথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।